আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এটিপি পাঠশালায়। আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই ভিডিওটাতে আলোচনা করব এসএসসি কেমিস্ট্রি বইয়ের চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর দ্বিতীয় অংশটা নিয়ে। প্রথম অংশে আমি পর্যায় সারণীর যে অধ্যায়টা, এই অধ্যায়ের শুধুমাত্র পর্যায়ভিত্তিক ধর্ম ছাড়া অন্য সকল টপিকের উপরে বেসিক সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং ভিডিওটা আপলোডও করেছি। আজকে আলোচনা করব মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম। এই মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম এটাও একটা বেসিক কনসেপ্ট। এইটা সম্পর্কে স্পষ্ট যদি ধারণা পাওয়া যায় তাহলে পর্যায় সারণীতে কি ঘটনা ঘটে, কোথায় কোন মৌলের পর্যায়ভিত্তিক ধর্মগুলো পরিবর্তন হচ্ছে, এগুলো সহজেই জানা যায়। তো মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম বা পর্যায়বৃত্ত ধর্ম এটা কাকে বলা হচ্ছে? তো পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে, আমরা জানি পর্যায় সারণী 118টি মৌল আছে। এই মৌলগুলার কিছু ধর্ম আছে: ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। এছাড়াও গলনাঙ্ক আছে, স্ফুটনাঙ্ক আছে, জারণ মান। তোমাদের বইয়ে শুধুমাত্র ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা, এই কয়টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো পর্যায়বৃত্ত ধর্ম কাকে বলা আছে? পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে এই মৌলগুলার এই ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পারমাণবিক ব্যাসার্ধ, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলা পর্যায়ক্রমে আবর্তিত হয় এবং এই ঘটনাকেই বলা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। তো পর্যায়বৃত্ত ধর্মের ভিতরে প্রথমে তোমাদের যেটা আলোচনা করা আছে সেটা হচ্ছে ধাতব ধর্ম, আরেকটা আছে হচ্ছে অধাতব ধর্ম। এই দুইটাই পর্যায়ভিত্তিক ধর্ম, একটা ধাতব ধর্ম আর একটা হচ্ছে অধাতব ধর্ম। এখন ধাতব ধর্ম বুঝতে গেলে ধাতু কি, ধাতু কাকে বলে সেটা আগে বুঝতে হবে। তাহলে ধাতু কাকে বলে, আর যদি সনাতন সংজ্ঞা দিতে চাই তাহলে বলবো যে সকল পদার্থগুলা বা যে সকল ধাতুগুলা দেখতে চকচকে, আঘাত করলে ধাতব শব্দ হয় অর্থাৎ টং শব্দ হয়, এবং যেগুলা তাপমাত্রা এবং বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে বলা হয় ধাতু। এটা হচ্ছে সনাতন সংজ্ঞা। যদি আধুনিক সংজ্ঞা বলতে চাই তাহলে কি বলবো? আধুনিক সংজ্ঞা হচ্ছে যে সকল পরমাণু বা যে সকল মৌল বা যে সকল ধাতু এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে, এই সকল পদার্থকে বলা হচ্ছে ধাতু। এবং ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার এই ঘটনাকে বলা হচ্ছে ধাতব ধর্ম। কেমন সেটা? এই যে ধরো যদি সোডিয়ামের কথা বলি, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়ন তৈরি করে, ধাতু। যদি আমি পটাশিয়ামের কথা বলি, পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে পটাশিয়াম প্লাস আয়ন তৈরি করে, ধাতু। লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাস আয়ন তৈরি করে, ধাতু। তার মানে আধুনিক সংজ্ঞা মতে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে, এক বা একাধিক কেন, এরা তো একটা করে করলো। যদি ম্যাগনেসিয়ামের কথা বলো, ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে 2 প্লাস আয়ন তৈরি করতে পারে। এই জন্য এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে, তাদেরকে বলা হচ্ছে ধাতু। এবং ইলেকট্রন ত্যাগের এই ঘটনাকে বলা হচ্ছে ধাতব ধর্ম। এখন এই ধাতব ধর্ম কোন দিককে, পর্যায় সারণীর কোন দিক থেকে কোন দিকে গেলে বাড়ে এবং কমে, এটা আমাদের জানতে হবে। কারণ পর্যায়ভিত্তিক ধর্ম যেহেতু পড়তেছি, তো এই ধাতব ধর্ম হ্রাস বৃদ্ধির ঘটনাটা তো জানতে হবে। তো এই ধাতব ধর্ম পর্যায় সারণীর, এই যে এটা হচ্ছে বাম পাশ, এটা হচ্ছে ডান পাশ। তো পর্যায় সারণীর বাম থেকে যতই ডানে যাওয়া যাবে, এই ধাতব ধর্ম যেটা, এই ধাতব ধর্ম হ্রাস পায়। কারণ আমরা জানি যে এই সকল মৌলগুলা, বাম পাশের মৌলগুলা ধাতব পদার্থ। যখন এই দিকে যাওয়া যাবে, বাম থেকে ডানে যত যাবা, ধাতব ধর্ম হ্রাস পাবে, অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। সুতরাং পর্যায়ভিত্তিক যে ধর্মটা ধাতব পদার্থের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। সহজ কথা। ওকে, আসি অধাতব ধর্ম। তাহলে অধাতু কাকে বলে? সনাতন সংজ্ঞা অনুযায়ী যে সকল পদার্থ বা যে সকল ধাতু চকচকে নয়, আঘাত করলে ধাতব শব্দ হয় না, যারা কি করে, যারা তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে না, তাদেরকে বলা হয় অধাতব ধর্ম। কিন্তু যদি আধুনিক সংজ্ঞা দিতে চাই তাহলে কি বলবো? যে সকল পরমাণু বা যে সকল
অধাতুগুলা কি করে, এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে। এ ত্যাগ করেছিল আর এ কি করবে, গ্রহণ করবে। এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ আয়নে পরিণত হয়, তাকে বলা হচ্ছে অধাতব পদার্থ। আর ইলেকট্রন গ্রহণের এই ঘটনাকে বলা হচ্ছে অধাতব ধর্ম। কেমন, এই যে ধরো এটা হচ্ছে ক্লোরিন, এই ক্লোরিন কি করে, এই ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন তৈরি করে। আবার যদি অক্সিজেনের কথা বলো, এই অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2- আয়ন তৈরি করে। তুমি যদি ফ্লোরিনের কথা বলো, ফ্লোরিন এ একটা ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরাইড আয়ন তৈরি করে। এই যে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে, একটাও গ্রহণ করতে পারে, একের একাধিকও গ্রহণ করতে পারে। তাহলে এই সকল পদার্থকে বলা হচ্ছে অধাতব পদার্থ, এবং ইলেকট্রন গ্রহণের এই প্রবণতাকে বলা হচ্ছে অধাতব ধর্ম। আর এখানে ছিল ইলেকট্রন ত্যাগের প্রবণতা, আর এখানে গ্রহণের প্রবণতা। তাহলে এই ধর্মটা পর্যায়ভিত্তিক ধর্ম একটা, এইটা পর্যায় সারণীতে কিভাবে পরিবর্তিত হয়, এইটার পরিবর্তন হবে পর্যায় সারণীর এই হচ্ছে বাম থেকে ডানে যতই যাওয়া যাবে, অধাতব ধর্ম যেটা, এটা বৃদ্ধি পাবে। তাহলে এটা তো ইজি কথা যে ধাতব ধর্ম যদি হ্রাস পায় তাহলে অধাতব ধর্ম অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। সুতরাং ধাতব এবং অধাতব ধর্মের ক্ষেত্রে পর্যায়ভিত্তিক যে ধর্মটা, পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। কিন্তু যদি অধাতবের কথা বলি তাহলে বাম থেকে ডানের দিকে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। যদি উল্টা কথা বলতে চাও, ডান থেকে বামে আসলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়, ডান থেকে বামে আসলে অধাতব ধর্ম হ্রাস পায়। মানে এর উল্টা কথা। তুমি যদি ডান থেকে বামে বলতে চাও তাহলে এর উল্টা হবে, আর যদি বাম থেকে ডানে বলতে চাও তাহলে এই ঘটনা ঘটবে। ওকে, একদম ইজি, ধাতব এবং অধাতব ধর্ম। আচ্ছা, পর্যায় সারণীতে এই ধাতব পদার্থ এবং অধাতব পদার্থ ছাড়াও আর এক ধরনের পদার্থ পাওয়া যায় যেটা মাঝখানে অবস্থান করে, সেটা হচ্ছে যে অপধাতু। এখন অপধাতু কাকে বলা হচ্ছে, এই অপধাতু হচ্ছে এরা কখনো কখনো ইলেকট্রন গ্রহণ করে, আবার কখনো কখনো ইলেকট্রন ত্যাগ করে। তো যারা যে সকল মৌলিক পদার্থগুলা কখনো কখনো ইলেকট্রন ত্যাগ করতে পারে এবং কখনো কখনো ইলেকট্রন গ্রহণ করতে পারে, এই সকল মৌলিক পদার্থগুলোকে বলা হচ্ছে অপধাতু। এই অপধাতুর মধ্যে আছে এই হচ্ছে অপধাতুর মধ্যে আছে হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক এক্সেট্রা। এগুলো হচ্ছে অপধাতু। এরা কি করে, কখনো ইলেকট্রন ত্যাগ করে আবার কখনো ইলেকট্রন গ্রহণ করে। তো তাহলে সাধারণত বোঝা যাচ্ছে যে অপধাতুগুলো কোথায় থাকবে পর্যায় সারণী, অবশ্যই ধাতু এবং অধাতুর মাঝখানের যে মৌলগুলা, যে এই পাশে অবস্থান করে, এই মৌলগুলাকে বলা হচ্ছে অপধাতু। এরা কখনো ইলেকট্রন নেয় আবার কখনো ইলেকট্রন দেয়। ওকে, মানে এরা হচ্ছে সুবিধাবাদী, যখন দরকার হবে নিবে, আবার যখন দরকার হবে না তখন ছেড়ে দিবে, সেটাই হচ্ছে অপধাতু। ওকে, এরপরে হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার নিয়ে যদি কথা বলি, পরমাণুর আকার এটাও একটা পর্যায়ভিত্তিক ধর্ম। এই পর্যায় সারণীর কোন দিক থেকে কোন দিকে গেলে এই পরমাণুর আকার হ্রাস পায় বা বৃদ্ধি পায়, এটাই আসলে এখান থেকে মেইন কনসেপ্ট। তো পরমাণুর যে আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, এটা পরিমাপ করা হয় ন্যানোমিটারে, পরিমাপ করা হয় পিএম এককে পরিমাপ করা হয়, এবং অ্যামস্ট্রং এককেও পরিমাপ করা হয়। তা আমি অ্যামস্ট্রং এককে দেখাবো। আমরা জানি যে অ্যামস্ট্রং, 1 অ্যামস্ট্রং ইকুয়াল টু হচ্ছে 10⁻⁻10 মিটার। এই এককের যে সম্পর্কটা, এই সম্পর্কটা অবশ্যই মাথায় রাখতে হবে যে 1 অ্যামস্ট্রং ইকুয়াল টু 10⁻10 মিটার। তো এই পরমাণুর যে ব্যাসার্ধটা, এটা কিভাবে হ্রাস বৃদ্ধি পায়, কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে পর্যায় সারণীর এই হচ্ছে বাম থেকে যদি ডানে যাওয়া যায় তাহলে পারমাণবিক যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা হচ্ছে কমে। সহজ কথা, পর্যায় সারণীর বাম থেকে যদি ডানে যাওয়া যায় তাহলে পরমাণুর যে আকার বা পারমাণবিক যে ব্যাসার্ধ, এটা কি হয়, কমে যায়। কিভাবে কমে, জাস্ট ওয়েট।
আরেকটা ঘটনা ঘটে যদি উপর থেকে নিচে আসা হয়, উপর থেকে নিচে, উপর থেকে নিচে যদি আসো তাহলে ব্যাসার্ধটা বাড়ে। দুইটা লাইন, এই দুইটা লাইনে কিন্তু কনসেপ্ট যে পর্যায় সারণীর বাম থেকে ডানে যদি যাও যে কোনো পর্যায়ে, তাহলে পারমাণবিক যে ব্যাসার্ধ বা পরমাণুর যে আকার সেটা কমবে, কিন্তু যে কোনো গ্রুপের উপর থেকে নিচে যদি আসো তাহলে অবশ্যই পরমাণুর যে আকার বা পারমাণবিক যে ব্যাসার্ধ এটা বাড়ে। কিভাবে বাড়ে, কেন বাড়ে, বাড়া কমার পিছনে রিজন আছে না? তো রিজনটা যদি আমি একটু দেখাই, ধরো আমি 3 নম্বর পর্যায় নিয়ে যদি কথা বলি, 3 নম্বর পর্যায়ে কি কি মৌল আছে? আছে হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন আর হচ্ছে আর্গন। এই কয়টা মৌল আছে 3 নাম্বার: সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এখন আমি বলেছি যে বাম থেকে ডানে গেলে ব্যাসার্ধ কমে। তো দেখো এদের যে ব্যাসার্ধ, যেটা হচ্ছে অ্যামস্ট্রং এভাবে প্রকাশ করা হচ্ছে, ব্যাসার্ধটা যদি আমি একটু দেখাই, প্রথমে হচ্ছে সোডিয়ামের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 1.91, 1.91। এটা হচ্ছে 1.60, 1.30, 1.18, 10, 1.02, ক্লোরিনের হচ্ছে 0.99, আর্গনের হচ্ছে 0.95। তাহলে মান দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে আকার আস্তে আস্তে কমতেছে। দেখো সোডিয়ামের হচ্ছে 1.91, তারপরে 60, 30, 18, 10, 02, 99 and 95। তার মানে পরমাণুর যে আকারটা আছে এটা কমে। কোথায়? বাম থেকে ডানে গেলে। কেন কমে? এই কেন কমের যদি আমি ব্যাখ্যাটা দিতে চাই, তাহলে দেখো যদি আমি সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়ামের যদি বল মডেল আঁকাও, এই হচ্ছে সোডিয়ামের নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। তাহলে সোডিয়ামের এখানে থাকবে 2টা, এখানে থাকবে হচ্ছে 2, 4, 6, 8, তাহলে 8 দিয়ে 10, আর এখানে থাকবে আর একটা, তৃতীয় শক্তি স্তরে থাকবে আর একটা, এই হচ্ছে 11টা। ওকে, ডান। যদি আমি ম্যাগনেসিয়ামেরটা দেখাই, ম্যাগনেসিয়াম এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর। এখানে 2, এখানে হচ্ছে তোমার 8। ওকে, আর এখানে তাহলে 8 দিয়ে 10, ম্যাগনেসিয়ামের 12, তাহলে এখানে হচ্ছে 2টা থাকবে। সিম্পল। তো সবগুলাই যদি তুমি করো, করে করে আমি শেষে একদম যদি আমি আর্গনেরটা করি, সবগুলারই এখানে শক্তি স্তর কিন্তু 3টাই, সোডিয়ামেরও 3টা, ম্যাগনেসিয়ামেরও 3টা, অ্যালুমিনিয়াম করলে সেটারও শক্তি স্তর 3টা থাকবে। তুমি যেটাই করো শেষ পর্যন্ত যদি আর্গনের করি, দেখো আর্গন, এ হচ্ছে আর্গনের নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর অ্যান্ড তৃতীয় শক্তি স্তর। তাহলে প্রথম শক্তি স্তরে 2টা দিয়ে দাও, এখানে 8টা দিয়ে দাও, তাহলে 8 দিয়ে 10, আর্গনের হচ্ছে কত? 18টা। তাহলে শেষ শক্তি স্তরেও কয়টা থাকবে? 2, 4, 6, এ হচ্ছে 8। তাহলে 8 দিয়ে 10 আর 8 হচ্ছে 18। তার মানে এখানে যে ঘটনাটা ঘটলো, কি ঘটলো দেখো তো। তুমি যেটারই এই দিকে বাম থেকে ডানে যখনই যত দূরই যাও না কেন আর্গন পর্যন্ত, সবগুলারই শক্তি স্তর কোয়ান্টাম সংখ্যা কিন্তু একই থাকতেছে, 3টা করে। কিন্তু পরিবর্তনটা কি হচ্ছে? সোডিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন ছিল অনলি 1টা। তুমি যদি ম্যাগনেসিয়ামের করো, এই যে এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের 2টা, অ্যালুমিনিয়ামের করলে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে থাকবে 3টা, সিলিকনের করলে 4টা, ফসফরাসের 5টা, সালফারের 6টা, ক্লোরিনের 7টা এবং আর্গনের 8টা ইলেকট্রন হয়ে যাবে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে। তার মানে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রনের ঘনত্ব বাড়তেছে না? তো আমরা জানি যে ইলেকট্রন সংখ্যা যদি বাড়ে তাহলে সেখানে প্রোটন সংখ্যাও বাড়বে। প্রোটন কোথায় থাকে? নিউক্লিয়াসের ভিতরে। তো প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা যদি যেহেতু বাড়তেছে, সুতরাং এই নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের আকর্ষণটা বেড়ে যায়।
তো নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের আকর্ষণ যত বেড়ে যাবে, এই যে শক্তি স্তরগুলো তত ছোট হতে থাকবে। কারণ এখানে ইলেকট্রন সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ছিল একটা, তো এই একটা ইলেকট্রনকে নিউক্লিয়াস যে বলে আকর্ষণ করবে, কিন্তু আর্গনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রনের ঘনত্ব বেশি। তো ইলেকট্রনের ঘনত্ব, ইলেকট্রন বাড়ছে না, এখানে কয়টা ইলেকট্রন আছে? 18টা ইলেকট্রন আছে, আর এখানে ইলেকট্রন ছিল 11টা। তো এই এখানে 11টা ইলেকট্রন, 11টা প্রোটন যে শক্তি বলে ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস আকর্ষণ করবে, এখানে 18টা ইলেকট্রন, 18টা প্রোটন আছে। তো 18টা প্রোটনকে ইলেকট্রনকে নিউক্লিয়াসের প্রতি তার বেশি শক্তি বলে আকর্ষণ করবে না। এই জন্য এই পরমাণুর আকারগুলো যখন বেশি শক্তিশালী আকর্ষণ করতেছে, তখন এই শক্তি স্তরগুলো এরকম ছোট হয়ে আসে। আর এখানে আকর্ষণটা কম, তাই শক্তি স্তরটা একটু এরকম ফাঁপা হয়ে থাকে। এই জন্যই সোডিয়ামের যে পারমাণবিক ব্যাসার্ধ সেটা হচ্ছে 1.91, ম্যাগনেসিয়ামের 1.60, অ্যালুমিনিয়ামের 1.30, এরকম করে দেখো আস্তে আস্তে কমতেছে। কমার পিছনে রিজন হচ্ছে দুইটা। একটা হচ্ছে ইলেকট্রনের ঘনত্ব বাড়তেছে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে। ইলেকট্রনের ঘনত্ব যখন বাড়বে, তখন নিউক্লিয়াসের প্রতি তার আকর্ষণটা বৃদ্ধি পাবে। তো নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ যখন বাড়বে, তখন শক্তি স্তরগুলো এরকম ছোট হতে থাকবে, আকারটা ছোট হয়ে যাবে। এই জন্য বাম থেকে, পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে এই পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধটা হ্রাস পায়। আরেকটা লাইন লিখছি না যে উপর থেকে নিচে গেলে বাড়ে কেন? আচ্ছা, এটা যদি দেখাই, কি আছে? এই যে এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে হচ্ছে লিথিয়াম, এরপর হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম অ্যান্ড ফ্রান্সিয়াম। ধরো 1 নম্বর গ্রুপে নিয়ে আমি কথা বলতেছি। তো 1 নম্বর গ্রুপে নিয়ে যদি কথা বলি, দেখো উপর থেকে নিচে আসলে কি হয়? পরমাণুর আকার বৃদ্ধি পায়। কেন? এই যে দেখো, যদি আমি হাইড্রোজেনের কথা বলি এখানে, তাহলে হাইড্রোজেনের যদি বল মডেল আঁকাই, এই হচ্ছে হাইড্রোজেনের নিউক্লিয়াস, এই একটা ইলেকট্রন। যদি লিথিয়ামের কথা বলি, তাহলে লিথিয়ামের হচ্ছে এই নিউক্লিয়াস, এর হচ্ছে প্রথম শক্তি স্তর। তাহলে প্রথম শক্তি স্তরে লিথিয়ামের কয়টা? এখানে লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 3 না? এটা হচ্ছে 1, তাহলে একটা দিছি, এর 3, তাহলে এর আরেকটা শক্তি স্তর লাগবে, এটা হচ্ছে লিথিয়ামের। সোডিয়ামের যদি করি, তাহলে সোডিয়ামেরটা কড়াই আছে। যদি পটাশিয়ামেরটা করি, তাহলে এটা হচ্ছে সোডিয়ামের। আমি যদি পটাশিয়ামেরটা করি, এই হচ্ছে পটাশিয়ামের নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, ওকে। তৃতীয় শক্তি স্তরে কয়টা থাকবে? তাহলে কয়টা হলো? 10, 10 আর 8 হচ্ছে 18, আর আমরা জানি যে এটা হচ্ছে 19, তাহলে আরেকটা শক্তি স্তর লাগবে, এই হচ্ছে 19। ঠিকভাবে রুবিডিয়ামের করতে গেলে আরেকটা শক্তি স্তর বাড়বে, সিজিয়ামের করতে গেলে আরো শক্তি স্তর বাড়বে, ফ্রান্সিয়ামের করতে গেলে আরো শক্তি স্তর বাড়বে। তো উপর থেকে নিচে তুমি যতই আসতেছো, শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে। এখানে যখন বাম থেকে ডানে গিয়েছিলাম, তখন কিন্তু শক্তি স্তর বৃদ্ধি পায় নাই, শুধুমাত্র ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল, বাইরে ঘনত্ব বৃদ্ধি পেয়েছিল, ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বেশি হয়েছিল, তাই পরমাণুর আকারটা ছোট হয়ে গিয়েছিল। কিন্তু এখানে উপর থেকে নিচে তুমি যতই যাচ্ছ, ইলেকট্রনের সংখ্যাও বাড়তেছে, সাথে সাথে শক্তি স্তর বাড়তেছে। শক্তি স্তর যদি বাড়ে, এই ইলেকট্রন এই নিউক্লিয়াসকে যে শক্তি বলে আকর্ষণ করবে, এখানে এই যে পটাশিয়ামেরটা, এই ইলেকট্রনটা কি এই নিউক্লিয়াস সেই বলে আকর্ষণ করবে না কম বলে আকর্ষণ করবে? কারণ এখানে শক্তি স্তর একটা, এখানে শক্তি স্তর 4টা। তো একটা শক্তি স্তরে একটা ইলেকট্রন, পরমাণুটা ছোট, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বেশি হবে। কিন্তু এখানে শক্তি স্তর বেশি, নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের, এই সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রনের আকর্ষণটাও কি থাকবে? কম থাকবে। এই জন্য এই শক্তি স্তরগুলা কি হয়? ছোট হয়, মানে পরমাণুর আকারটা ছোট হয়। নিচের দিকে আসলেই পরমাণুর আকারগুলা বড় হয়ে যায়। তাহলে থিমটা কি? উপর থেকে নিচে আসলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। কেন? দুইটা কথা। একটা কথা হচ্ছে, যখন উপর থেকে নিচে আসা হয়, তখন ইলেকট্রনের সংখ্যার বৃদ্ধির সাথে সাথে শক্তি স্তর অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা বৃদ্ধি পায়। কোয়ান্টাম সংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা কমে যায়। তো নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ যখন কমবে, শক্তি স্তর যখন বাড়বে, পরমাণুর আকারটাও তখন বড় হয়ে যাবে। আর এই মানগুলা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, মানগুলা তোমাদের বইয়ে দেয়া নাই, তোমরা চাইলে এখান থেকে খাতায় লিখে রাখতে পারো, এবং মানগুলা জাস্ট মুখস্থ করতে হবে, কোনো
অপশন নাই। হ্যাঁ, ওকে, ডান। ওকে, এরপরে হচ্ছে আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি। এই আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি এটাও একটা পর্যায়ভিত্তিক ধর্ম। এই আয়নাইজেশন এনার্জি কাকে বলে? তাহলে সংজ্ঞাটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি লাগে সেই শক্তিটাকেই বলা হচ্ছে আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি। এখন এই সংজ্ঞা দ্বারা অনেকের একটু কনফিউজড তৈরি হয়। আমি কনফিউজটা দূর করব। তার আগে এখানে মেইন যে থিমটা আগে বলি, কনসেপ্টটা আসলে কি, আয়নীকরণ শক্তি বাড়ে এবং কমে কোন দিকে সেটা আগে বলে ফেলি। এই আয়নীকরণ শক্তি বাড়বে না কমবে এটা নির্ভর করে হচ্ছে এর আগের যে টপিক আলোচনা করলাম, পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকারের উপর। পরমাণুর আকার যদি হ্রাস পায় আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়, পরমাণুর আকার যদি বৃদ্ধি পায় আয়নীকরণ শক্তির মান বেড়ে যায়। কিভাবে? এই যে দেখো, ঘটনাটা এইটা যে পরমাণুর আকার যদি বাড়ে, আচ্ছা আকার যদি হ্রাস পায়, তাহলে এই আয়নাইজেশন এনার্জি যেটা এটা হচ্ছে বৃদ্ধি পায়, মানে বাড়ে। ওকে, আরেকটা কনসেপ্ট হচ্ছে পরমাণুর আকার যদি বাড়ে তাহলে আয়নাইজেশন এনার্জি কমে। ওকে, এই থিমটা নিয়েই আসলে কাজ করব যে পরমাণুর আকার যদি হ্রাস পায়, তাহলে আমরা কি জানি পরমাণুর আকার হ্রাস পায় কোন দিকে, বাম থেকে ডান দিকে গেলে। তো পরমাণুর আকার যদি হ্রাস পায় তাহলে আয়নাইজেশন এনার্জিও বৃদ্ধি পায়। আর উপর থেকে নিচে যখন আসবে পরমাণুর আকার তখন বাড়বে। পরমাণুর আকার যদি বাড়ে তাহলে আয়নাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি যেটা, এই শক্তির মানটা কমে। এটা হচ্ছে থিম, জাস্ট থিম, মনে রাখো। এখন সংজ্ঞাটাকে যদি বিশ্লেষণ করি, কি বলছি যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি লাগে সেটাকে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। এখন আমরা বোর পরমাণু মডেল থেকে পড়ে আসছি না যে একটা ইলেকট্রন একটা শক্তি স্তরে থেকে আরেকটা শক্তি স্তরে যেতে পারে। তো নিম্ন শক্তি স্তর থেকে যদি উচ্চ শক্তি স্তরে যেতে চায় তাহলে তার শক্তি কি বাইরে থেকে দিতে হবে, কারণ নিম্ন থেকে উপরে যাবে। কিন্তু যদি উপর থেকে নিচে আসতে চায় তাহলে শক্তি নির্গত হয়। এটা আমরা বোর পরমাণু মডেল থেকে দেখে আসছি। তো সংজ্ঞাটাতে বলা হয়েছে যে গ্যাসীয় অবস্থায়, আমি যদি ধরো সোডিয়ামের কথা চিন্তা করি তাহলে এটা অবশ্যই কি অবস্থায় থাকবে? গ্যাসীয় অবস্থায় থাকবে। সোডিয়াম অবশ্যই গ্যাসীয় অবস্থায় থাকবে। এই সোডিয়ামকে গ্যাসীয় অবস্থায় এখান থেকে যদি একটা ইলেকট্রন অপসারণ করতে পারি, যদি করা যায়, আর আমরা জানি সোডিয়াম একটা ইলেকট্রন সহজে ছাড়তে পারে, তাহলে সোডিয়াম প্লাস আয়ন তৈরি করবে, সেটাও কি গ্যাসীয় অবস্থায় থাকবে। তো একটা ইলেকট্রন অপসারণ, এই যে ইলেকট্রন যে অপসারণ করতে হচ্ছে, অপসারণ করার জন্য যে শক্তিটা লাগতেছে, শক্তিটা কত? শক্তিটা হচ্ছে এখানে ডেল এইচ এর মান হচ্ছে প্লাস 496 কিলো জুল পার মোল। অর্থাৎ এই হচ্ছে গ্যাসীয় অবস্থায় একটা পরমাণু যেখান থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করছি, অপসারণ করতে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করছি, পরিণত করতে যে পরিমাণ শক্তি লাগছে শক্তিটা হচ্ছে প্লাস 496। প্লাস কেন? কারণ শক্তি দিতে হয়েছে। এই যে এটা হচ্ছে সোডিয়াম, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরে থাকবে কয়টা? 8টা, 6 আর 2 8, আর এখানে আছে একটা। এই হচ্ছে টোটাল 11টা, তাই তো? এখন এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয়, এখানে মনে করো চতুর্থ, এখানে পঞ্চম, এখানে ষষ্ঠ। ওকে, তো এখন এই ইলেকট্রনকে যদি আমি অপসারণ করতে চাই, মানে এই ইলেকট্রনটাকে যদি আমি বের করে দিতে চাই, তো এটা যদি নিম্ন শক্তি স্তর হয়, 3 থেকে যদি 4-এ লাভ দিতে চায়, তো বোর পরমাণু মডেল থেকে আমরা পড়ে আসছি না যে নিম্ন শক্তি স্তর থেকে যদি উচ্চ শক্তি স্তরে যেতে চাই তাহলে শক্তি দিতে হয় বাইরে থেকে। তো সেই জন্য যেহেতু শক্তি দিতে হচ্ছে, সুতরাং এখানে প্লাস, কত প্লাস? 496। নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি যে কোনো শক্তি স্তরে যেতে পারে, তখন শক্তিটা কত লাগতেছে? 496 কিলো জুল পার মোল।
তো এই যে গ্যাসীয় অবস্থায় পরমাণু থেকে আমি একটা ইলেকট্রন অপসারণ করে গ্যাসীয় অবস্থার ধনাত্মক আয়ন তৈরি করতে যে শক্তিটা লাগতেছে এই শক্তিটাকেই বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। আমি যদি আরেকটা দেখাই, ধরো লিথিয়াম, এটার যদি গ্যাসীয় অবস্থায় আমি রাখি তাহলে লিথিয়াম প্লাস এটাও গ্যাসীয় অবস্থায় হবে এবং একটা ইলেকট্রন অপসারণ করতে হয়, এবং এখানে যে ডেল এইচ এর মান সেটা হচ্ছে প্লাস 520 কিলোজুল পার মল। তার মানে এই যে এটা হচ্ছে লিথিয়াম কত, এই যে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম হচ্ছে 3, তাহলে এই হচ্ছে প্রথম শক্তি স্তর, এই হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, 3টা। এখন এটা হচ্ছে 2 নম্বর শক্তি স্তর। তো এই ইলেকট্রনটা যদি 3-এ 4-এ 5-এ যেতে চায় তাহলে তাকে বাইরে থেকে শক্তি দিতে হবে, এটা আমরা বোর পরমাণু থেকে জানি। তো বাইরে থেকে যদি দিতে হচ্ছে, কত শক্তি দিতে হচ্ছে, সেটা অবশ্যই 520 কিলোজুল পার মল। এটাকে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। এখন এই আয়নীকরণ শক্তিটা হ্রাস বৃদ্ধি হয় কিভাবে, এটা যদি একটু দেখাই, আমরা জানি যে পরমাণুর আকার হ্রাস পায় হচ্ছে বাম থেকে ডানে গেলে। তাহলে বাম থেকে ডানে যদি যাওয়া যায় পরমাণুর আকার হ্রাস পাবে, আর পরমাণুর আকার যদি হ্রাস পায় তাহলে আয়নাইজেশন এনার্জি বৃদ্ধি পাবে। কিভাবে বৃদ্ধি পায়, আমরা যদি 2 নাম্বার পর্যায়ের কথা একটু চিন্তা করি, এই যে ধরো এটা হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, ধরো এই কয়টার চিন্তা আমি করলাম, তাহলে এদের কি হবে, আয়নাইজেশন এনার্জিটা বৃদ্ধি পায়। সেটা কিভাবে বৃদ্ধি পায়, এই যে ধরো লিথিয়ামের একটু আগে দেখলাম এটার কত 520 কিলোজুল পার মল, 900 কিলোজুল পার মল। বোরনের হচ্ছে 801 কিলোজুল পার মল। কার্বনের হচ্ছে 1086 কিলোজুল পার মল। দেখো লিথিয়ামের 520, বেরিলিয়ামের 900, বোরনের 801 এবং কার্বনের 1086। এই দুইটা জায়গায় এসে কিন্তু একটু প্রবলেম হইল। সেটা কি, বেরিলিয়ামের 900, তা আমরা জানি কি যে বাম থেকে ডানে গেলে আয়নাইজেশন এনার্জি বৃদ্ধি পায়। তাহলে বেরিলিয়ামের পরে বোরনের আছে, তো বেরিলিয়ামের যদি 900 হয় তাহলে বোরনের অবশ্যই 900 থেকে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে বেরিলিয়ামেরই বেশি, বোরনের কম হয়েছে। এটা ব্যতিক্রমটা যদি আমি একটু ব্যাখ্যা করি, যে বেরিলিয়ামের থেকে অর্থাৎ বোরনের থেকে বেরিলিয়ামের আয়নাইজেশন এনার্জি কেন বেশি হলো, এটা এক্সেপশনাল হওয়ার পিছনে রিজন হচ্ছে, আমি যদি বেরিলিয়ামের কথা বলি, এই হচ্ছে বেরিলিয়ামের ইলেকট্রন কয়টা, অবশ্যই কয়টা, 4টা। তাহলে বেরিলিয়ামের যদি আমি ইলেকট্রন বিন্যাস দেখাই বল মডেলে, এই হচ্ছে প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরেও 2টা, অর্থাৎ 1s2 and 2s2 এইভাবে অবস্থান করে। কিন্তু যদি বোরনের কথা বলি, এই হচ্ছে বোরন হচ্ছে 5, তাহলে এই নিউক্লিয়াস প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা আছে, 3টা, অর্থাৎ 1s2 2s2 2p1। দেখো এর শক্তি স্তর হচ্ছে 2টা, এর শক্তি স্তরও 2টা, কিন্তু সমস্যাটা যেটা সেটা হচ্ছে এই ইলেকট্রন বিন্যাস নিয়ে কিন্তু স্টেবল, সুস্থিত, কারণ এর সর্ববহিস্থ শক্তি স্তর 2s এ আমরা জানি এসে সর্বোচ্চ ইলেকট্রন 2টাই যেতে পারে। তো 2টা ইলেকট্রন দিয়ে সে কি ফিল আপ আছে না, এই ফিল আপ থাকার কারণে এখান থেকে যখন ইলেকট্রনকে আমি অপসারণ করব, এই যে এই ইলেকট্রনটাকে যখন আমি অপসারণ করতে চাবো তখন বেশি পরিমাণ শক্তি লাগবে। কেন, কারণ এটা একে তো কি আছে, সর্ববহিস্থ শক্তি স্তর পূর্ণ আছে এবং এর ইলেকট্রনটা হচ্ছে নিউক্লিয়াসের প্রতি আকর্ষিত বেশি হয়ে থাকে। কিন্তু এখানে কি হয়, বোরনের ক্ষেত্রে দেখো এর সর্ববহিস্থ শক্তি স্তর হচ্ছে এই 2টা, 2s and 2p। তো s ফিল আপ আছে, p তে কয়টা ইলেকট্রন যেতে পারে, p তে ইলেকট্রন যেতে পারে 6টা, কিন্তু এখানে আছে কয়টা, 1টা। তো এই একটা ইলেকট্রনটা কি করে, এ সহজেই ছেড়ে দিতে পারে। তো একটা ইলেকট্রন যখন এ সহজেই ছেড়ে দেয় তখন আয়নাইজেশন এনার্জি যেটা সেটা কম লাগে। কিন্তু এখান থেকে যখন ছাড়তে যাবে এ 2টা ইলেকট্রন দিয়ে স্টেবল, কারণ এস এ সর্বোচ্চ 2টা ইলেকট্রনই যায়,
তো এই দুইটা ইলেকট্রন থেকে যখন একটা ইলেকট্রন অপসারণ করতে যাবে তখন শক্তিটা বেশি লাগে, আয়নাইজেশন এনার্জিটা বেশি লাগে, কিন্তু এই ইলেকট্রনটা অপসারণ করতে অত বেশি শক্তির প্রয়োজন হয় না। এই জন্য এই যে বোরনের আয়নাইজেশন এনার্জি বেশি হওয়া কথা ছিল কিন্তু বেশি হয় না, রিজন হচ্ছে এইটা। আর বেরিলিয়ামের আয়নাইজেশন এনার্জি কম হওয়ার কথা ছিল বোরনের থেকে, কিন্তু এই ঘটনার কারণে মানটা বেড়ে যায়। এটা পরীক্ষায় মাঝে মাঝে দেয় যে বোরনের আয়নাইজেশন এনার্জি বেরিলিয়ামের থেকে কম কেন, ব্যাখ্যা করো। তো ব্যাখ্যা হচ্ছে এইটাই যে ইলেকট্রন বিন্যাস করে দেখাতে হবে যে এটা সুস্থিত হয়ে থাকে, স্থিতিশীল, ছাড়তে চায় না, তাই শক্তি বেশি লাগে, আর এটা সহজেই চলে যায়, এই জন্য এখানে শক্তির মানটা কম লাগে। এটা হচ্ছে এক্সেপশনাল, হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রমটা বলে দিলাম, মাথায় রাখো। কিন্তু স্বাভাবিক যে নিয়মটা সেটা কি, যদি বাম থেকে ডানে যাওয়া হয় তাহলে আয়নাইজেশন এনার্জিটা বৃদ্ধি পাবে, কারণ পরমাণুর যে আকার সেটা হ্রাস পায়। পরমাণুর আকার যদি হ্রাস পায় আয়নাইজেশন এনার্জিটা বৃদ্ধি পায়। এই জন্য দেখো 520 900 হয়ে গেছে। এবারে এটা ব্যতিক্রম, তারপরে আবার 1086 হয়ে গেছে। তার মানে বাম থেকে ডানে গেলে কি হয়, পরমাণুর যে আয়নাইজেশন এনার্জিটা আছে আয়নাইজেশন এনার্জিটা বৃদ্ধি পায়। ওকে, এখন আয়নাইজেশন এনার্জি একটা, দুইটা, তিনটা, চারটা হতে পারে। দেখো আমি যদি ধরো ম্যাগনেসিয়ামের কথা যদি চিন্তা করি, ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়ামের যদি আমি বল মডেল দেখাই, এই হচ্ছে ম্যাগনেসিয়াম 12 আমরা জানি, 2, এখানে হচ্ছে 8, তাহলে কত হলো, 2 আর 8 10, আর এখানে থাকবে হচ্ছে 2টা। ওকে, এখন এখান থেকে যদি আমি একটা ইলেকট্রন অপসারণ করি, একটা ইলেকট্রনকে যদি বের করে দিতে চাই, তাহলে বের করতে যে শক্তিটা লাগবে এটাকে বলা হয় প্রথম আয়নীকরণ, অর্থাৎ ফার্স্ট আয়নীকরণ এনার্জি। এবং আমি যদি দ্বিতীয়টাকেও বের করে দিতে চাই, তাহলে সেটা হবে সেকেন্ড আয়নীকরণ এনার্জি। তো প্রথমটাকে যখন আমি বের করে দিতে চাই তখন শক্তির মানটা কম হয়। এই মানটা কত, মানটা হচ্ছে প্লাস 738 কিলোজুল পার মল। কিন্তু যদি আমি দ্বিতীয়টাকেও এখান থেকে সরাতে চাই তখন শক্তির মানটা বেশি হয়, শক্তিটা বেশি লাগে। মানটা কত, মানটা হচ্ছে 1450 কিলোজুল পার মোল। দেখো মানটা বেড়ে গেছে না। প্রথম আয়নাইজেশন এনার্জি কিন্তু কম ছিল, কিন্তু দ্বিতীয় আয়নাইজেশন এনার্জিটা বেশি হলো, কারণ প্রথম ইলেকট্রনটাকে যখন আমি সরাতে চাচ্ছি ম্যাগনেসিয়ামের কাছ থেকে তখন শক্তির মানটা কম লাগে, কিন্তু দ্বিতীয় ইলেকট্রনকে যখন আমি ছাড়াতে চাচ্ছি তখন শক্তির মানটা বেশি লাগে। কেমন, এই যে ধরো এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়াম থেকে যদি আমি একটা ইলেকট্রন অপসারণ করি তাহলে ম্যাগনেসিয়াম প্লাস একটা ইলেকট্রন অপসারণ করতে শক্তি যেটা লাগে সেটা কত, ডেল এইচ হচ্ছে এখানে প্লাস 738 কিলোজুল পার মল। কিন্তু ম্যাগনেসিয়াম থেকে যদি আমি দুইটা ইলেকট্রন অপসারণ করে ম্যাগনেসিয়াম 2+ আয়ন তৈরি করতে চাই, দুইটা ইলেকট্রন যদি ছাড়াতে চাই, তাহলে শক্তি লাগবে হচ্ছে 1450 কিলোজুল পার মল। তাহলে এটাকে বলা হচ্ছে ম্যাগনেসিয়ামের প্রথম আয়নাইজেশন এনার্জি, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, আর এটা হচ্ছে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। সাধারণত কিছু এক্সেপশনাল বাদে সাধারণত প্রথম আয়নাইজেশন এনার্জির মানটা কম হয় এবং সেকেন্ড আয়নাইজেশন এনার্জির মানটা বেশি হয়। কিছু এক্সেপশনাল আছে। আমি যদি এখানে আরেকটা কথা বলি, যেমন আমি যদি ধরো এই যে লিথিয়ামের কথা যদি বলি, লিথিয়াম কত, 3, তাহলে এটার ইলেকট্রন বিন্যাস যদি আমি দেখাই, এই হচ্ছে প্রথম শক্তি স্তর, 2টা থাকবে, দ্বিতীয় শক্তি স্তরে 1টা থাকবে। তো এই একটা ইলেকট্রনকে যখন সে অপসারণ করতে চাচ্ছে, সে সহজে অপসারণ করবে, শক্তি লাগবে কত, 520 কিলোজুল পার মল। এই শক্তি বলে সে কি করবে, ইলেকট্রনটাকে বের করে নিয়ে যেতে পারবে। কিন্তু যদি এখান থেকে ইলেকট্রন নিয়ে যেতে চায়, তো এখান থেকে মনে করো এটা গেল, তাহলে ইলেকট্রন যদি যায় তাহলে এই শক্তি স্তর নাই হয়ে যাবে। ইলেকট্রনে আছে একটা, তাই সেখান থেকে নাই হয়ে গেল, উপরে চলে গেল, তাহলে শক্তি স্তর নাই হয়ে যাবে না।
এখন এখান থেকে যদি ইলেকট্রন যায়, দেখো এখানে দুইটা, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকার কথা দুইটাই আছে। তো এখান থেকে যদি আমি ইলেকট্রন একটাকে বের করে নিয়ে যেতে চাই, তো এখান থেকে বের করে নিয়ে যাওয়া কষ্টসাধ্য না, শক্তির মানটা বেশি লাগে। তাহলে সেই শক্তির মানটা হচ্ছে 7297 কিলোজুল পার মল। দেখো কয়েক গুণ শক্তি কিন্তু বেড়ে গেছে, কারণ এখানে যখন এখান থেকে যখন ইলেকট্রনটাকে নিয়ে গেছি তখন শক্তির মানটা খুবই কম লাগছে, কারণ নিউক্লিয়াসের প্রতি তার আকর্ষণ কম, সেই ইলেকট্রনটা সহজে যেতে পারে। কিন্তু যখন এই শক্তি স্তরটা নাই হয়ে গেল, তখন এই শক্তি স্তর নিউক্লিয়াসের কাছাকাছি আসছে, ইলেকট্রনও আবার দুইটা থাকার কথা দুইটাই আছে। সুতরাং এখান থেকে যদি ইলেকট্রনটাকে বের করে নিয়ে যেতে চায় তাহলে শক্তির মানটা অবভিয়াসলি বেশি লাগবে, সেটার মান আবার 7297 কিলোজুল পার মল। তাহলে উপর থেকে নিচে যদি আসি, আমরা জানি উপর থেকে নিচে আসলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। তো পরমাণুর আকার যদি বৃদ্ধি পায় তাহলে আয়নীকরণ এনার্জির মানটা কমে যায়। আমরা যদি একটু দেখাই, এই যে ধরো এটা হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, ধরো এতে চারটাই দেখাচ্ছি আমি। তো আমি বলেছি কি উপর থেকে যদি নিচে আসে আকার বৃদ্ধি পায়, আয়নীকরণ এনার্জি যেটা সেটা কি হয়, কমে যায় উপর থেকে নিচে। কিভাবে কমে দেখো, আমি যদি একটু দেখাই, লিথিয়ামেরটা একটু আগে দেখলাম না কত, 520 কিলোজুল পার, সোডিয়ামের হচ্ছে দেখলাম 496 কিলোজুল পার মল, পটাশিয়ামের হচ্ছে 418 কিলোজুল পার মল, এবং রুবিডিয়ামের হচ্ছে 376 কিলোজুল পার মল। দেখো মানটা কমে আসতেছে না আস্তে আস্তে, 520, 496, 418, 376। তার মানে যখন উপর থেকে নিচে আসতেছি তখন আয়নীকরণ শক্তির মানটা হ্রাস পাচ্ছে। হ্রাস পাওয়ার পিছনে কারণটা কি? কারণ হচ্ছে, ধরো আমি যদি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখাই, লিথিয়াম কত, লিথিয়াম হচ্ছে 3, এই হচ্ছে প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 1টা। সোডিয়ামেরটা যদি আমি দেখাই তাহলে এই হচ্ছে প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তাহলে 8 2 10, এখানে 11। যদি পটাশিয়ামের দেখাই তাহলে শক্তি স্তর আরেকটা বৃদ্ধি পাবে, 2 8, এখানেও 8, আমি শুধু ইলেকট্রনগুলো কোনোভাবে দিচ্ছি, হ্যাঁ, আর এখানে আরেকটা থাকবে, তাহলে কত হলো, 10 18 আর 1 19। আমরা জানি পটাশিয়ামের 19। দেখো এটা হচ্ছে লিথিয়াম, এটা হচ্ছে সোডিয়াম, আর এটা হচ্ছে পটাশিয়াম। শক্তি স্তর বৃদ্ধি পাইছে না, উপর থেকে নিচে আসলে আমরা জানি শক্তি স্তর বৃদ্ধি পায়। তো শক্তি স্তর যখন বৃদ্ধি পাচ্ছে, এই লিথিয়ামের এই নিউক্লিয়াসের সাথে এই ইলেকট্রন যে শক্তি বলে আকর্ষিত হবে, পটাশিয়ামের ক্ষেত্রে কি এই নিউক্লিয়াসের সাথে এই নিউক্লিয়াসের তত শক্তি বলে আকর্ষিত হবে নাকি কম বলে আকর্ষিত হবে? যেহেতু অনেক দূরে অবস্থান করতেছে, শক্তি স্তর এখানে 4টা, এখানে শক্তি স্তর অনলি 2টা, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বেশি, এর নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ কম। এই জন্য লিথিয়ামের দেখো আয়নীকরণ শক্তির মান কত, 520, কিন্তু পটাশিয়ামের কত হয়ে গেছে, 418। তার মানে আয়নীকরণ শক্তির মান কমে যাচ্ছে না। এই জন্যই রিজন হচ্ছে কি, রিজন হচ্ছে যে শক্তি স্তর বাড়তেছে, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ কমতেছে। এই জন্য এই ইলেকট্রনটা যখন আমি নিয়ে যাব তখন সহজেই নিয়ে যেতে পারবো, এর থেকে এখানে যখন নিয়ে যাব আরো সহজে নিয়ে যেতে পারবো, কিন্তু এটা যখন নিয়ে যেতে যাব তখন একটু বেশি শক্তির দরকার হবে। কথা বোঝা গেছে? এই হচ্ছে আয়নীকরণ শক্তির কথাবার্তা। পরমাণুর আকার যদি হ্রাস পায়, তা আমরা জানি বাম থেকে ডানে গেলে হ্রাস পায়, তখন আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। উপর থেকে নিচে এলে পরমাণুর আকার বৃদ্ধি পায়, আর হচ্ছে আয়নীকরণ যে শক্তি সেটার মান বেড়ে যায়, কমে যায়। ওকে, এরপরে হচ্ছে ইলেকট্রন আসক্তি। আয়নাইজেশন এনার্জির পরে অর্থাৎ আয়নীকরণ শক্তির পরে হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে ইলেকট্রনের প্রতি যার আকর্ষণ বেশি। তো এই ইলেকট্রন আসক্তিটাও একটা পর্যাবৃত্তিক ধর্ম। ইলেকট্রন আসক্তি কাকে বলা হচ্ছে? আয়নীকরণ শক্তিতে আমরা দেখেছিলাম যে কি হয়েছিল, যে একটা ইলেকট্রনকে অপসারণ করতে হবে এবং করার জন্য যে শক্তিটা লাগে সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি ছিল। এটা তার উল্টা ঘটনা। কি? গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণুতে
গ্যাসীয় অবস্থায়, অবশ্যই গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণুতে একটা ইলেকট্রন যুক্ত করার জন্য এবং 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করার জন্য যে পরিমাণ শক্তি নির্গত হয়, বের করে দিতে হয়, সেই শক্তিটাকেই বলা হচ্ছে ইলেকট্রন আসক্তি। কারণ ওই যে বোর পরমাণু মডেল, যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে চায় তাহলে শক্তি বের হয়ে যাবে। তো এখানে কি হয়, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আসে, এই জন্য এটাকে শক্তি নির্গত হবে। তাহলে সংজ্ঞাটা কি বলবো, গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি বের করে দিতে হয়, নির্গত করতে হয়, সেই শক্তিটাকেই বলা হচ্ছে ইলেকট্রন আসক্তি। কিভাবে ঘটনা, আচ্ছা এটার মেইন থিম কি, মেইন থিম একই কথা, পরমাণুর আকারের সাথে নির্ভর করে। এটা আয়নীকরণ এনার্জি যেমন নির্ভর করেছিল পরমাণুর আকার, ইলেকট্রন আসক্তিও সেম, তার উপর নির্ভর করবে পরমাণুর আকারের উপর। কিভাবে, এই হচ্ছে পরমাণুর আকার যদি হ্রাস পায় তাহলে ইলেকট্রন আসক্তি, এই হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রিক অ্যাফিনিটিসের মানটা কি হয়, বাড়ে। তাহলে পরমাণুর আকার যদি হ্রাস পায়, ইলেকট্রন অ্যাফিনিটি যেটা অর্থাৎ ইলেকট্রন আসক্তির মানটা বেড়ে যায়। কিন্তু আরেকটা লাইন কি, পরমাণুর আকার যদি বৃদ্ধি পায় তাহলে এই ইলেকট্রন অ্যাফিনিটি কমে যায়। আগের মতোই সেম কথা, ওকে। তো কিভাবে বাড়ে এবং কিভাবে কমে, আচ্ছা তার আগে সংজ্ঞাটা যদি একটু বিশ্লেষণ করি। কি বলছে, যে গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণুতে একটা ইলেকট্রন যুক্ত করার জন্য এবং 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করার জন্য যে শক্তিটা লাগে, সেই শক্তিটাকে বলা হচ্ছে ইলেকট্রন আসক্তি। কিভাবে, এই যে ধরো আমি যদি ক্লোরিনের কথা বলি, ক্লোরিন, এই ক্লোরিনের কি হয়, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন, এই যে ঋণাত্মক আয়ন তৈরি করে, এটা অবশ্যই কি থাকবে, গ্যাসীয় অবস্থায় থাকবে। এই যে ঋণাত্মক আয়ন তৈরি করলো, তৈরি করার জন্য যে শক্তিটা নির্গত হবে সেটা হচ্ছে -348.8 কিলো জুল পার মল। ক্লোরিন এটা গ্যাসীয় অবস্থায় একটা ইলেকট্রন বাইরে থেকে কি করতেছে, নিয়ে এসে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার জন্য যে শক্তিটা নির্গত হচ্ছে, আমি যদি দেখাই, এই হচ্ছে ক্লোরিন 2, ক্লোরিনের 17 আমরা জানি, এখানে থাকবে হচ্ছে 8টা, তাহলে 8 আর 2 হচ্ছে 10, এখানে থাকবে হচ্ছে 7টা, 6 হচ্ছে 7। তাহলে আমরা জানি যে এখানে 7টা ইলেকট্রন আছে, তার মানে বাইরে থেকে একটা ইলেকট্রন যদি নিয়ে আসি, এখানে বাইরে থেকে যদি একটা ইলেকট্রন নিয়ে আসতে চাই তো দিবে কে, ওই যে তীব্র ক্ষার প্রথম গ্রুপের মৌলগুলো, এরা দিবে। তো যখন দিবে তখন ওদের একটা শক্তি স্তর থেকে এখানে এসে যুক্ত হবে না এখানে। তো এই যে যুক্ত যে হচ্ছে, বাইরে থেকে আইসা যে যুক্ত হচ্ছে, যুক্ত হওয়ার জন্য এখানে এটা হচ্ছে কয় নম্বর শক্তি স্তর, 1 2 3, মনে করো এখানে একটা ইলেকট্রন এখান থেকে এখানে যেতে চাচ্ছে, তাহলে যেতে চাওয়ার জন্য আমরা জানি যে শক্তি নির্গত হবে। তো এখান থেকে শক্তি তখন কি হবে, বের হয়ে যাবে। তো এই ক্লোরিন যখন ক্লোরাইড আয়নে পরিণত হচ্ছে তখন যে শক্তিটা নির্গত হয় সেটা হচ্ছে 348.8 কিলো জুল পার মল। কথা বোঝা গেছে? আচ্ছা আমি যদি আরেকটার কথা দেখাই, একই কথাই, ধরো যে আমি যদি ফ্লোরিনের কথা বলি, ফ্লোরিন, এই ফ্লোরিনে কি করে, আচ্ছা এখানে 2 কেন দেখাইছি, একটা তো, ফ্লোরিন কি করে, এই হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করে কি তৈরি করে, ফ্লোরাইড আয়ন তৈরি করে। সেটা অবশ্যই কি অবস্থায় থাকবে, গ্যাসীয় অবস্থায় থাকবে। তাহলে এখানে ΔH এর মান যেটা বাড়াবে সেটা হচ্ছে -328.8 কিলো জুল পার মল। অর্থাৎ ওই একই কথাই,
যে ফ্লোরিন পরমাণুতে যদি আমি বাইরে থেকে একটা ইলেকট্রন নিয়ে আসতে চাই এবং ফ্লোরাইড আয়নে তৈরি করতে চাই গ্যাসীয় অবস্থায়, তাহলে ডেল এস এর মান হচ্ছে -328.8 কিলোজুল পার মোল, এবং এই শক্তিটাকেই বলা হচ্ছে ইলেকট্রন আসক্তি। কথা বোঝা গেছে? এটা সংজ্ঞার বিশ্লেষণ দিলাম। তাহলে এখন এই ইলেকট্রন আসক্তি কিভাবে হ্রাস বৃদ্ধি ঘটে সেটা যদি বলতে চাই, তো থিমটা কি ছিল, মেইন কনসেপ্টটা কি ছিল, যে পরমাণুর আকার যদি হ্রাস পায় তাহলে ইলেকট্রন আসক্তির মান বেড়ে যায়। সেটা তাহলে আমরা কি জানি, পরমাণুর আকার কোন দিকে হ্রাস পায়? বাম থেকে ডানে গেলে। তা আমি যদি দেখাই, দেখো সিম্পলি দেখাবো। ধরো এই পাশে সোডিয়ামের কথা চিন্তা করো, আর এই পাশে ক্লোরিনের কথা চিন্তা করো। তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমি করি, এই হচ্ছে 2 আর এই হচ্ছে 8 আর এই হচ্ছে 1, কারণ আমরা জানি সোডিয়াম কত 11, এখানে 11, আর ক্লোরিন কত 17। আমি যদি দেখাই, এই হচ্ছে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরে থাকবে 8টা, তৃতীয় শক্তি স্তরে থাকবে 7টা, তাই তো? এই হচ্ছে 17, 2 8 2 10 আর হচ্ছে 7, 17। এখন আমরা জানি যে পরমাণুর আকার যদি হ্রাস পায়, তো এখানে দেখো এই পরমাণুর থেকে এই পরমাণুর আকার হ্রাস পাবে, কারণ ইলেকট্রনের ঘনত্ব বেশি, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বেশি, তাই পরমাণুটা ছোট হয়ে যাবে, আকারটা ছোট হয়ে যাবে। তো আকার যদি হ্রাস পায়, ইলেকট্রন আসক্তির মান বাড়ে। এখন ইলেকট্রন আসক্তি মানে আমি কি বলেছি, ইলেকট্রনের প্রতি আকর্ষণ। এর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন আছে 1টা, অষ্টক পূরণ করার জন্য এর ইলেকট্রন লাগবে কয়টা? 7টা। এর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টা, অষ্টক পূরণ করার জন্য লাগবে 1টা। তো এর 7টা নেওয়া সহজ নাকি এর 1টা নেওয়া সহজ? তো যেহেতু তাহলে ইলেকট্রনের প্রতি আকর্ষণটা আসলে কার বেশি হবে? এর বেশি হবে না এর বেশি হবে? কারণ এ কি কয়, আমি বলেছি যে প্রত্যেকটা মৌলিক পদার্থই, প্রত্যেকটা পরমাণুই কি স্থিতিশীলতায় অর্জন করতে চায়। তো স্থিতিশীলতা অর্জন করতে হলে অষ্টক পূরণ করতে হবে। তো এর অষ্টক পূরণ করার জন্য 7টা ইলেকট্রন দরকার, আর এর অষ্টক পূরণ করার জন্য 1টা ইলেকট্রন দরকার। তো এর যদি অষ্টক পূরণ করতে চায়, তাহলে এই যে এ একটা ইলেকট্রন সহজেই সে ছেড়ে দিবে, এই শক্তি স্তর নাই হয়ে যাবে, অষ্টক পূরণ করবে, এবং এখানে অষ্টক যেটা পূরণ করলে সেটা কার মতো হয়ে যাবে? এই যে নিয়নের মতো হয়ে যাবে, কারণ নিয়নের কত 10, এখানেও আছে এখন কয়টা? 10টা। তো নিয়নের মতো বৈশিষ্ট্য অর্জন করে সে অষ্টক পূরণ করে স্থিতিশীলতা অর্জন করবে। কিন্তু এর বাইরে 7টা ইলেকট্রন, এ কি 7টা ত্যাগ করে স্থিতিশীলতা অর্জন করা সহজ, নাকি একটা গ্রহণ করে স্থিতিশীলতা অর্জন করা সহজ? তো এ যে ইলেকট্রনটা ছাড়লো, সেই ইলেকট্রনটা এ গ্রহণ করে, ইলেকট্রনের প্রতি এর আকর্ষণটা বেশি থাকবে। গ্রহণ যখন করলো তখন সর্বস্থ শক্তি স্তরে অষ্টক পূরণ হয়ে গেল। তো অষ্টক যদি পূরণ হয় তখন 18, যেটা আর্গন, আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস গ্রহণ করে সে স্থিতিশীল অবস্থায় অবস্থান করে। এই জন্য যতই বাম থেকে ডানের দিকে যাওয়া হয় তখন ইলেকট্রন আসক্তির মান বাড়বে। সোডিয়ামের ইলেকট্রন আসক্তির মান অবশ্যই কম, তারপর হচ্ছে বেরিলিয়ামের তার থেকে একটু বেশি, বোরনের আরেকটু বেশি, কার্বনের আরও একটু বেশি, নাইট্রোজেনের আরেকটু বেশি। যদি আমি সোডিয়ামের কথা বলি, সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের বেশি, তার থেকে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, ক্লোরিন সব থেকে বেশি। আর আর্গন ওর তো অষ্টক পূরণ করেই থাকে, ও আর ইলেকট্রন নিবে কি আর দিবে কি? যদি বাম থেকে ডান দিকে যায় তাহলে ইলেকট্রন আসক্তি যেটা সেটা বাড়তে থাকে। ওকে, এখন যদি উপর থেকে নিচে আসি তাহলে কি হবে? ধরো আমি 17 নম্বর গ্রুপের কথা যদি চিন্তা করি, এটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে আমরা কি জানি, উপর থেকে নিচে এলে পরমাণুর আকার বৃদ্ধি পাবে, সুতরাং ইলেকট্রন আসক্তি সেটাও কি হবে? কমে যাবে। কি ধরনের কমে যায়? এই 328.8 কিলো জুল পার মোল। আর এর মানটা অবশ্যই নেগেটিভ। কেন নেগেটিভ? আচ্ছা, কেন নেগেটিভ একটু পরে বলতেছি। ক্লোরিনের হচ্ছে -348.8 কিলো জুল পার মোল, এটা ব্যতিক্রম, একটু পরে ব্যাখ্যা করব। এটা হচ্ছে 324 কিলো জুল পার মোল, এবং লাস্ট এটা হচ্ছে এটার মান হচ্ছে 295
কিলোজুল পার মোল। উপর থেকে নিচে আসলে ইলেকট্রন আসক্তির মান কমে যায়। কিন্তু কমে যায় এটা বলার আগে এই মানগুলা ঋণাত্মক কেন? ঋণাত্মক এই জন্য যে শক্তি যেহেতু নির্গত হচ্ছে, শক্তি যেহেতু বের হয়ে যাবে এখান থেকে, উপর থেকে যেহেতু নিচে আসবে ইলেকট্রন, শক্তি বের হয়ে যাবে, এই জন্য নেগেটিভ। কিন্তু আয়নীকরণ শক্তিতে কিন্তু পজিটিভ ছিল, কারণ শক্তি বাইরে থেকে দিতে হয়। আচ্ছা, উপর থেকে নিচে আসলে আয়নীকরণ শক্তির মান কমে। কিভাবে কমে? এই যে দেখো, ফ্লোরিন -328 কিলোজুল পার মোল, 348। আচ্ছা, এটা হচ্ছে ব্যতিক্রম। দেখো এখানে 348, এটা হচ্ছে 328। আমরা কি জানি? উপর থেকে নিচে আসলে ইলেকট্রন আসক্তির মান কমে। তাহলে এই 348, 328 থেকে 348 অবশ্যই বড়, তাহলে নিয়মের মধ্যে তো পড়লো না। মূলত এটা বড় হওয়ার কথা ছিল, এটাই কম হওয়ার কথা ছিল, কিন্তু এখানে উল্টা ঘটনা ঘটছে না? এইটাও ব্যতিক্রম। ব্যতিক্রমটা যদি একটু ব্যাখ্যা করি তাহলে দেখো, ওই যে আগের মতোই, এই যে ফ্লোরিনের কত? ফ্লোরিন হচ্ছে তোমার 9, ফ্লোরিন হচ্ছে 9, 1s2, 2s2, 2p6, 6, 7, 8, 9, 10 হয়ে গেছে, তাহলে এটা 5, 5 4 9। আর হচ্ছে ক্লোরিনের যদি আমি করি, এই হচ্ছে ক্লোরিন হচ্ছে 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p, 6 12 13 14 16 17, তাহলে এখানে হবে হচ্ছে 5, 11 12 13 14 15 16 17। ওকে, এখন এটার যদি একটু বল মডেল আমি দেখাই, এটা হচ্ছে ফ্লোরিন দুইটা, এখানে থাকবে হচ্ছে 4 5 6 7 8 9। ওকে, ক্লোরিনের যদি দেখাই, এই হচ্ছে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরে থাকবে হচ্ছে 8টা, এবং তৃতীয় শক্তি স্তরে থাকবে 7টা। ওকে, 7টা শক্তি স্তর, কিন্তু দুইটারই দেখো এর শক্তি স্তর কয়টা? 1 2। এর শক্তি স্তর 1 2 3। অর্থাৎ এটা হচ্ছে কি? ফ্লোরিন, আর এটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের হচ্ছে 17 আর এর হচ্ছে 9। এর শক্তি স্তর 2টা, এর শক্তি স্তর হচ্ছে 3টা। এখন হওয়ার কথা ছিল ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি হওয়ার কথা ছিল, কিন্তু ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি কেন? কারণ হচ্ছে এর শক্তি স্তরটা দেখো, 2টা না? তো 2টা শক্তি স্তরে হওয়ার কারণে এ যখন বাইরে থেকে একটা ইলেকট্রন নিতে চাবে, এ যখন যুক্ত হবে, এর শক্তি স্তর কম কিন্তু ইলেকট্রনের ঘনত্বটা বেশি না? দেখো, শক্তি স্তর 2টা, সর্বপরিস্থিতি শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 7টা। 7টা ইলেকট্রন থাকার কারণে এখানে ইলেকট্রনের ঘনত্বটা বেশি, শক্তি স্তর কম, সেই জন্য এখানে ইলেকট্রনের প্রতি যে বিকর্ষণ, আমরা জানি ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, তো এই নেগেটিভ চার্জের এখানে বিকর্ষণটা বেশি হয়। এখানে যতটা বিকর্ষণ হবে তার থেকে এখানে বিকর্ষণটা কম হবে। কেন? কারণ এই শক্তি স্তরের সাথে নিউক্লিয়াসের আকর্ষণটা কম হবে, কারণ শক্তি স্তর এখানে 3টা, এখানে 2টা, নিউক্লিয়াসের কাছাকাছি, আর এটা নিউক্লিয়াস থেকে একটু দূরে। এই জন্য কি হয়, এর প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা কম হয়। একই সাথে এখানে ইলেকট্রনের ঘনত্ব 7টায়, এরও 7টা, এরও 7টা, কিন্তু এর শক্তি স্তর বেশি হওয়ার কারণে এখানে ইলেকট্রনের বিকর্ষণটা, সংঘর্ষটা ফ্লোরিনের চাইতে ক্লোরিনের কম হয়। এই জন্য ক্লোরিনের যদি কম হয় তাহলে ইলেকট্রনের গ্রহণের প্রবণতাটা বেশি, এরও বেশি, কিন্তু এ যত সহজে নিতে পারবে, কারণ এর ইলেকট্রনের সংঘর্ষটা কম, এর সংঘর্ষটা বেশি, এ সহজে নিতে পারবে, কিন্তু এ অত সহজে নিতে পারবে না। এই জন্য ক্লোরিনের যে ইলেকট্রন আসক্তির মান, এই মানটা বেশি হয়ে থাকে, ফ্লোরিনের এই কারণে মানটা কম হয়ে থাকে। এটা ব্যতিক্রম, এক্সেপশনাল। হ্যাঁ, তাহলে সাধারণ স্বাভাবিক নিয়মটা কি? উপর থেকে নিচে আসলে ইলেকট্রন আসক্তির মান কমবে। দেখো, এরপর থেকে কিন্তু কমা শুরু হয়েছে, এখানে 328, 324, 295। কেন কমতেছে? কমার রিজনটা কি?
কমার রিজন ওই একই কথা। যদি তুমি ইলেকট্রন বিন্যাস করে দেখাও, ধরো যদি, তাহলে উপর থেকে নিচে আসলে পরমাণুর আকার বৃদ্ধি পাবে। তো পরমাণুর আকার যদি বৃদ্ধি পায়, নিউক্লিয়াসের সাথে আকর্ষণটা কমে যাবে। তো আকর্ষণ যত কমতে থাকবে, ইলেকট্রন আসক্তির মানও তত কমতে থাকবে, কারণ আকার বড় হচ্ছে। তো আকার বড় যদি হয়, তাহলে ইলেকট্রন আসক্তির মানও ধীরে ধীরে কমে যাবে। ওকে, তো আমি যদি দেখাই, তো যে এই মানগুলা অবশ্যই কি করবা, তোমাদের বইয়ে মানগুলা দেয়া নাই, মানগুলা এখান থেকে খাতায় টুকে রাখো। যতগুলো মান লিখতেছি মানগুলো ইম্পর্টেন্ট, সুতরাং এই মানগুলো মাথায় রাখো, পরীক্ষায় কাজে লাগবে। আচ্ছা, এখানে যদি আমি এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের একটা সক্রিয়তার সিরিজ অঙ্কন করি বা সক্রিয়তার সিরিজ লিখতে চাই, তাহলে কিভাবে লিখবো দেখো তো। মূলত হওয়ার কথা ছিল এরকম না, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন, এরকম হওয়ার কথা ছিল। এর বেশি, তার থেকে কম, তার থেকে কম, তার থেকে কম, এরকম হওয়ার কথা ছিল। কিন্তু এরকম কি হয়? হয় না। হয় কোনটা? এই যে হয়েছে প্রথমে ক্লোরিন, তারপরে ফ্লোরিন, এরপরে হচ্ছে ব্রোমিন, এরপরে হচ্ছে আয়োডিন, হয় হচ্ছে এটা। কারণ এই যে আমরা একটু আগে দেখলাম যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মানটা বেশি ফ্লোরিনের থেকে। এখানেই কোশ্চেনটা হয় যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিনের চেয়ে বেশি কেন, ব্যাখ্যা করো। এই যে ব্যাখ্যা, সহজ কথা। হ্যাঁ, তো এই গেল হচ্ছে ইলেকট্রন আসক্তি নিয়ে কথাবার্তা। এরপরে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রিনেগেটিভিটি, এটা নিয়ে যদি কথা বলি। ইলেকট্রিনেগেটিভিটি এটা একটা পর্যাবৃত্তিক ধর্ম। তো কাকে বলা হচ্ছে ইলেকট্রিনেগেটিভিটি? যখন কোনো পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়, তখন বন্ধন যুগল ইলেকট্রন কোনো একদিকে হেলে পড়ে, অথবা পরমাণু যে দুইটা পরমাণু যুক্ত হলো, এই দুইটা পরমাণু ওই বন্ধন যুগল ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিতে চায়। টেনে নেয়ার যে ঘটনা, এই ঘটনাকেই বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রিনেগেটিভিটি। সহজ কথায়, যে দুইটা পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়, হওয়ার পরে যে বন্ধনের যে ইলেকট্রন যুগল আছে, এই ইলেকট্রনটা নিজের দিকে আকর্ষণ করে এবং ইলেকট্রনগুলো একদিকে ঝুঁকে পড়ে। এই ঝুঁকে পড়া বা আকর্ষণ করার ঘটনাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে মেইন থিম কি? এটাও তড়িৎ ঋণাত্মকতাটাও পরমাণুর আকারের সাথে সম্পর্কিত। কিরকম? পরমাণুর আকার যদি হ্রাস পায়, তাহলে ইলেকট্রিনেগেটিভিটি বাড়ে, আর পরমাণুর আকার যদি বৃদ্ধি পায়, তাহলে ইলেকট্রিনেগেটিভিটি কমে। সেম থিম। তাহলে তড়িৎ ঋণাত্মকতার যে সংজ্ঞাটা, সেটা যদি আমি একটু ব্যাখ্যা করতে চাই। এই যে ধরো, এটা হচ্ছে কার্বন আর এটা হচ্ছে অক্সিজেন, এরা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। কিভাবে তৈরি করে সেটা যদি আমি একটু দেখাই। এই হচ্ছে ধরো, এটা থাকে মূলত এইভাবে, কার্বন, অক্সিজেন আর হচ্ছে অক্সিজেন, এইভাবে বন্ধনটা গঠিত হয়। কিভাবে করে? তাহলে মধ্যের মৌলটা কি? কার্বন। কার্বনের হচ্ছে এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। তো কার্বনের আমরা জানি কার্বনের কত? কার্বন হচ্ছে 6, তাহলে হচ্ছে 2, আর এখানে দেওয়া হচ্ছে 2টা, এখানে 2টা, এই হচ্ছে 6। এখন দুই পাশে দুটো অক্সিজেন আছে না, দিয়ে দাও দুটো অক্সিজেন। এই অক্সিজেনের এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। এই পাশেও আছে নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর। আর আমরা জানি যে সমযোজী কথা যে বললাম, সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন কাকে বলে? যদিও বন্ধন তোমাদেরকে এখনো পড়ায়নি, এরপরে পড়া আছে বন্ধন নিয়ে। সমযোজী বন্ধন হচ্ছে যে সকল বন্ধন গঠন হওয়ার জন্য ইলেকট্রন শেয়ার করতে হয়, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয়, সেটাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। আয়নিক বন্ধন হচ্ছে ইলেকট্রন আদান প্রদান হয়, কিন্তু সমযোজিতে আদান প্রদান হয় না, শেয়ার করে। বিজনেস করার জন্য মনে করো 2-3 জন বন্ধু বিজনেস করবা, তাহলে ওই 10, আরেকজন 10, আরেকজন 10, এই যে 30,000 টাকা দিলে, এটাতে বিজনেস হলে যেটা বেনিফিট হবে, সেটা 3 জনে আবার কি ভাগ করে নিতে হবে। তো এরা কি করে? এখানে এরকম ভাগাভাগি করে, দেয়া নেয়া করে না, কিন্তু কি করে? শেয়ার করে, ভাগাভাগি করে। ভাগাভাগি করে যে বন্ধনটা গঠিত হয়, সেটাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন।
তো কার্বন ডাই অক্সাইডটা গঠিত হয় সমযোজী বন্ধনের মাধ্যমে। তো বন্ধনটা গঠিত হয় কিভাবে? এইভাবে। তাহলে অক্সিজেনের কত আমরা জানি, অক্সিজেনের হচ্ছে 8। তাহলে এখানে দাও 2টা, আচ্ছা এখানে 2, তাহলে কত হলো 4, এখানে দাও 2টা 6, আর এখানে দাও 2টা, এই হচ্ছে 8। এই পাশে অক্সিজেন আছে, তাহলে 2, এখানে দাও 2, 4, 6, 7, 8। এখন আমি ওই যে প্রথমেই বলেছি সবাই অষ্টক পূরণ করতে চায়, তো এরা ইলেকট্রন শেয়ার করে অষ্টক পূরণ করে কার্বন ডাই অক্সাইডটা তৈরি করে। কিভাবে দেখো, এই যে দেখো এখন কার্বনের সর্ববহিস্থ শক্তি স্তরে ছিল 2টা, আর এই পাশে 2টা, 4টা। অক্সিজেন এই পাশে 2টা শেয়ার করছে, এই পাশে 2টা শেয়ার করে এই হচ্ছে 4, এই 4, অষ্টক পূরণ করছে। আর অক্সিজেনের কি ছিল, অক্সিজেনের ছিল 6টা, এই যে 2, 4, এখানে ছিল 6, এই কার্বনের এই 2টা এখানে শেয়ার করছে, এখানে কার্বনের এই পাশে 2টা শেয়ার করে অক্সিজেনের অষ্টক পূরণ করেছে। তো এই যে এখানে যেটা লিখছি না, এটা মূলত লেখা হয় যে এইরকম, এই যে উপরে একটা বন্ধন 2টা ইলেকট্রন দ্বারা গঠিত হয়েছে, নিচে একটা বন্ধন 2টা ইলেকট্রন দ্বারা, এখানে কার্বন, এখানেও সেম ঘটনা। এইভাবে কার্বন ডাই অক্সাইড যৌগটা সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়। কিন্তু আমি সংজ্ঞাতে কি বলেছি, সমযোজী বন্ধনে গঠিত হওয়ার পরে ইলেকট্রন যুগল যে কেউ একজন নিজের দিকে আকর্ষণ করে, এই ঘটনাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এখন এই যে এখানে যে ইলেকট্রন যুগলটা শেয়ার করেছে, তো তোমরা 3 জন 30,000 টাকা দিছো, তো লাভ হয়েছে মনে করো যে 3,000 টাকা। তো 3,000 তিনজন সমান ভাগে 1 করে পাবা, কিন্তু তুমি একজনকে দিলা 1,500, একজনকে দিলে 1,000, আর তুমি বাকিটা নিয়ে নিলা। তাহলে কি এটা সমবন্টন হইল না? মাঝামাঝি থাকতে হবে না, সবাইকে সমান ভাগ দিতে হবে। তো এখানে যে ইলেকট্রন যুগলটা দিয়ে বন্ধন গঠন হলো, এই ইলেকট্রনটা এরকম মাঝামাঝি জায়গায় থাকার কথা ছিল না? এরকম মাঝামাঝি জায়গায় থাকার কথা ছিল, তাই না? কিন্তু এটা মাঝামাঝি থাকে না, মাঝামাঝি না থেকে যে কোনো একদিকে সরে যাবে। এই যে কোনো একদিকে সরে যাচ্ছে, এই সরে যাওয়ার ঘটনাকেই বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এখন কোন দিকে সরে যাবে এই যুগল ইলেকট্রনটা, যারা বন্ধন গঠন করছে, বন্ধন যুগল ইলেকট্রনটা কোন দিকে সরে যাবে, সেটাই হচ্ছে যে এই থেম। পরমাণুর আকার যদি হ্রাস পায় তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। তাহলে এখানে কাজ করছি কি নিয়ে? কার্বন আর অক্সিজেন নিয়ে। তাহলে কার্বন অক্সিজেন কোথায় আছে? 2 নম্বর পর্যায়ে। তাহলে 2 নম্বর পর্যায়ে দেখো, আমি যদি লিখি, এই হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এই 2টা নিয়ে কাজ হচ্ছে। অক্সিজেন কার্বন আমরা পাইছি। তাহলে কি জানি, বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়। পরমাণুর আকার যদি হ্রাস পায়, ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। তো দেখো এখানে আছে অক্সিজেন, আর অক্সিজেনের অনেক আগে আছে কার্বন। তাহলে কার্বনের থেকে অক্সিজেনের পরমাণুর যে আকার সেটা অবশ্যই কম, কারণ এখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি হবে, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বেশি হবে, এর আকারটা ছোট হয়ে যাবে। তো আকার যেহেতু ছোট হচ্ছে, তখন এই যে তড়িৎ ঋণাত্মকতার মানের কি হবে? বেড়ে যাবে। সেই জন্য এই যে বন্ধন যুগল ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটা অক্সিজেনের দিকে হেলে পড়ে, অক্সিজেনের দিকে সরে যায়। আর অক্সিজেনের দিকে যে সরে যাচ্ছে, সরে যাওয়ার কারণ হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ডান? আচ্ছা, যদি উল্টা ঘটনার কথা বলি, উপর থেকে নিচে যদি আসি, তাহলে সেম কথা। উপর থেকে নিচে যদি আসি, তাহলে তড়িৎ ঋণাত্মকতার মান কমে যাবে। কেন? কারণ উপর থেকে নিচে আসলে আকার বৃদ্ধি পাবে, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ কমে যাবে, সুতরাং ইলেকট্রোনেগেটিভিটি যেটা, সেই মানটাও কমে যাবে। এটা হচ্ছে বাম থেকে ডান। তাহলে বাম থেকে ডান যদি হয়, আমি যদি পর্যায় 2 এর কথা চিন্তা করি, দেখো পর্যায় 2 কি কি আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। আচ্ছা এইটুকুই দেখায়। আচ্ছা ফ্লোরিন দিলাম না, ফ্লোরিন পর্যন্ত যদি দেখায়, তাহলে আমরা কি জানি? পরমাণুর আকার যদি হ্রাস পায়, তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। দেখো কিভাবে বৃদ্ধি পাবে? এই যে লিথিয়াম, লিথিয়ামের হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 1, বেরিলিয়ামের হচ্ছে 1.5, বোরনের হচ্ছে 2.0,
0.00, কার্বনের হচ্ছে 2.5, নাইট্রোজেনের হচ্ছে 3.0, অক্সিজেনের হচ্ছে 3.5 এবং ফ্লোরিনের হচ্ছে 4। তাহলে দেখো আস্তে আস্তে বাড়তেছে না? বাড়তেছে। সুতরাং পরমাণুর আকার যেহেতু এখানে কমতেছে, সুতরাং যতই আমি ডান দিকে যাব তড়িৎ ঋণাত্মকতার মান ততই বাড়তে থাকবে। কিন্তু যদি উপর নিচের কথা বলি, উপর নিচ, ধরো আমি এটাই ধরলাম, এখানে আছে কি ফ্লোরিন, এর নিচে আছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ধরো এই কয়টা আমি চিন্তা করলাম। ওকে, তাহলে দেখো এই ফ্লোরিনের কত দেখলাম তড়িৎ ঋণাত্মকতার মান, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2.8 এবং এইটা হচ্ছে 2.5। দেখো উপর থেকে নিচে আস্তে আস্তে কি হচ্ছে, উপর থেকে নিচে যতই আসতেছি তড়িৎ ঋণাত্মকতার মান ধীরে ধীরে কমে যাচ্ছে, কিন্তু যখন বাম থেকে ডানে যাচ্ছি তখন তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পাচ্ছে। উপর থেকে নিচে কমে কেন? ওই একই কথা, আকার বৃদ্ধি পায়, নিউক্লিয়াসের ভিতরে আকর্ষণ কম হয়, তড়িৎ ঋণাত্মকতার মানও কমে যায়। আর এখানে ওই পরমাণুর আকার হ্রাস পায়, সুতরাং তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। আমি যদি এই শেষের চারটা যদি একটু সামারাইজ করি, তাহলে প্রথমে হচ্ছে পরমাণুর আকার। পরমাণুর আকার কি হবে? বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পাবে, উপর থেকে নিচে আসলে পরমাণুর আকার বৃদ্ধি পাবে। তাহলে পরমাণুর আকার হচ্ছে এইদিকে বাড়ে আর এইদিকে কমে। এবং পরের যে তিনটা আছে, আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রিক অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি, আরেকটা হচ্ছে যে ইলেকট্রোনেগেটিভিটি, অর্থাৎ আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা, এই তিনটাই নির্ভর করে হচ্ছে আকারের উপরে। কিভাবে? প্রথমে যদি আমি কার কথা বলি, আয়নাইজেশন এনার্জি, এই হচ্ছে আয়নাইজেশন এনার্জি। এটা যদি এই বাম থেকে ডানে যায় তাহলে কি হবে? বাড়বে। কিন্তু যদি উপর থেকে নিচে আসি তাহলে আয়নাইজেশন এনার্জি কমবে। ওকে, এরপরে যেটা বললাম সেটা কি? সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি, অর্থাৎ ইলেকট্রন অ্যাফিনিটি। এটাও এই পরমাণুর আকারের সাথে সম্পর্কিত। পরমাণুর আকার যদি কমে তাহলে এটা বাড়বে, আর উপর থেকে নিচে যদি আসি তাহলে এটা কমবে। এবং শেষে যেটা বললাম তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রিক নেগেটিভিটি, যেটা এটাও কার সাথে সম্পর্কিত? পরমাণুর আকারের সাথে। পরমাণুর আকার যদি কমে তাহলে এটা কি হবে? বাড়বে। আর যদি উপর থেকে নিচে আসি তাহলে পরমাণুর আকারও বাড়বে, সাথে সাথে ইলেকট্রন তড়িৎ ঋণাত্মকতা এটাও আস্তে আস্তে কমতে থাকবে। তো এই হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম সম্পর্কে মোটামুটি একটা ব্যাখ্যা। আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, কথাগুলো একটু বেশি বলে ফেলেছি, কিন্তু আমি সহজে বোঝানোর জন্যই কথাগুলো বলেছি। তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি আবার চেষ্টা করব যদি তোমাদের প্রয়োজন হয়। আমার মনে হয় না প্রয়োজন হবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী অধ্যায়ের ভিডিওগুলো একে একে আপলোড হবে। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।